হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি মণিদীপা ঘোষ, তোমাদের পলিটিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি। আমরা এনসিইআরটির যে ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স বই কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স পড়া শুরু করছি আজ থেকে। আর আমরা শুরু করব তার প্রথম চ্যাপ্টার, এন্ড অফ বাইপোলারিটি। এবার এটা অদ্ভুত যে আমরা শুরুই করছি এন্ড দিয়ে। কিসের এন্ড? বাইপোলারিটির এন্ড। এবার এই বাইপোলারিটি জিনিসটা কি বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে যে বাইপোলারিটি কোথা থেকে এলো। এর আগে এনসিইআরটির যে সিলেবাস ছিল, সিবিএসইর যে সিলেবাস ছিল, সেখানে প্রথমে কোল্ড ওয়ারের একটা চ্যাপ্টার ছিল, কিন্তু এবার আমাদের সেই কোল্ড ওয়ারের চ্যাপ্টারটা ডিলিট করে দেওয়া হয়েছে। সেটা পড়ার আর কোনো দরকার নেই। তো একদিক থেকে ভালোই হয়েছে, চাপ কমে গেছে। যেটা করতে হবে আমাদের তার জন্য সেটা হচ্ছে একটুখানি আমাদের ব্যাকে গিয়ে জানতে হবে যে কোন সময়কে অ্যাকচুয়ালি আমরা কন্টেম্পোরারি পলিটিক্সের ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরছি, কোন সময় থেকে আমরা মনে করছি যে কন্টেম্পোরারি পলিটিক্স স্টার্ট হলো। আর কোল্ড ওয়ার যে সময় থেকে বাইপোলার ওয়ার্ল্ডের সূচনা হয়েছিল, সেই কোল্ড ওয়ার সম্পর্কে আমাদের একটুখানি জেনে নিতে হবে। তো সামান্য দু এক কথা আমরা জানবো। সেটা হচ্ছে যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছিল, তখন আমরা হিস্ট্রিতেও পড়েছি যে তখন সারা পৃথিবী দুটো ব্লকে ভাগ হয়ে গেছিলো। একটা ব্লক হচ্ছে ক্যাপিটালিস্ট ব্লক, আর আরেকটা ব্লক হচ্ছে সোশ্যালিস্ট ব্লক। এবার ক্যাপিটালিস্ট ব্লকের যে নেতৃত্ব দিচ্ছিল তারা ছিল ইউএসএ, এবং সোশ্যালিস্ট ব্লকে যারা নেতৃত্ব দিচ্ছিল যে কান্ট্রি, সেটা হচ্ছে ইউএসএসআর। এবার আমরা আমাদের যে চ্যাপ্টার শুরু করব তাতে কোল্ড ওয়ার না থাকলেও আমরা ছোট্ট করে একটু জেনে নেব যে কেন এটাকে কোল্ড ওয়ার বলা হতো। এই যে দুটো ব্লক তৈরি হয়েছিল, দুটো পাওয়ার ব্লক তৈরি হয়েছিল, এবং যদিও দুটো বড় দেশ তারা এই পাওয়ার ব্লকগুলোর নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু তাহলেও সমগ্র পৃথিবী কিন্তু এই দুটো ডিভিশনে ডিভাইড হয়ে গেছিলো। এবং এখানে মনে রাখতে হবে, আমাদের মতো দেশ যারা সদ্য সেই সময় স্বাধীনতা পাচ্ছে, যেমন ভারত, যেমন অন্যান্য আমাদের যে আরও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলো আছে, তারা কিন্তু এই দুটো ব্লকের থেকে নিজেদের একটা সমান দূরত্ব বজায় রাখতে চেয়েছিল, এবং সেখান থেকেই নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যামের সূচনা হয়। তো সেগুলো সমস্ত বাদ দিয়ে আমরা বলছি কোল্ড ওয়ার মানে এই দুটো ব্লকের এমন একটা পরিস্থিতির কথা বলা হয় যেখানে যুদ্ধ কিন্তু ওই গোলাগুলি বন্দুক চালিয়ে, ট্যাঙ্ক নিয়ে, মিসাইল ছুঁড়ে হয়নি, কিন্তু সেই রকম একটা যুদ্ধ পরিস্থিতির সূচনা হয়েছিল। অর্থাৎ যুদ্ধ হচ্ছে না, কিন্তু এমন একটা পরিস্থিতি যেন যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে। দুটো পক্ষই তারা নিজেদের অস্ত্রশস্ত্র, নিজেদের মিলিটারি পাওয়ার বাড়াতে প্রচণ্ডভাবে আগ্রহী ছিল, প্রচণ্ডভাবে সচেষ্ট ছিল। তারা একে অন্যকে চোখ রাঙাচ্ছে, কিন্তু আলটিমেটলি যুদ্ধটা হয়নি। সেই যুদ্ধ যদি হতো তাহলে হয়তো আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ারও দেখে ফেলতে পারতাম। তো আমাদের যে কোল্ড ওয়ারের কথা আমরা বলছি, সেটা কোল্ড ওয়ার এই জন্যই কারণ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধের আশঙ্কা সবসময়, যুদ্ধের টেনশন সবসময় সারা পৃথিবীর মানুষের মনের মধ্যে বাসা বেঁধেছিল। তো এখান থেকে বাইপোলারিটি কি করে এলো? বাইপোলারিটি বলতে বোঝায়, বাই মানে আমরা জানি দুটো, আর পোলারিটি মানে দুটো মেরু বা দুটো পুরো ডিফারেন্ট দুটো বিষয়বস্তু বা ডিফারেন্ট আইডিয়ালিজম। এবার যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পৃথিবী যখন এই যে দুটো ব্লকে বিভক্ত হয়ে গেল, একটা ব্লক হচ্ছে ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট ব্লক, যাদের আইডিয়াল ছিল ক্যাপিটালিজম খুব সহজ অর্থে বুঝতে গেলে সেখানে লিবারাল ডেমোক্রেসি ছিল, সেখানে মার্কেট ইকোনমি ছিল, এবং সেখানে যে জিনিসটা ছিল যে ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ প্রপার্টি, অর্থাৎ প্রপার্টির ইন্ডিভিজুয়াল ওনারশিপ ছিল, প্রাইভেট ওনারশিপ ছিল। তার অপোজিটে যে ব্লকটা ছিল, সেই ব্লকটা হচ্ছে ইউএসএসআর যার নেতৃত্ব দিচ্ছিল, তারা ছিল হচ্ছে সোশ্যালিস্ট ব্লক। এবার সোশ্যালিস্ট ব্লকের মূল বক্তব্য ছিল যে ওরা কিন্তু এই যে প্রাইভেট প্রপার্টির বেসিসে মানুষে যে ডিসপ্যারিটি, যে ক্লাস ডিভিশন অফ সোসাইটি ছিল, সেই ক্লাস ডিভিশনকে ওরা মিটিয়ে ফেলতে চেয়েছিল বা শেষ করে ফেলতে চেয়েছিল। এবং সেখানে ডেমোক্রেসির কথা সেভাবে গুরুত্ব পায়নি, আর মার্কেট ইকোনমির তো প্রশ্নই ছিল না। এই যে খুব সহজভাবে আমরা দুটো ব্লকের বেসিক যে আইডিয়াল কন্ডিশন সেটা বুঝলাম, সেখান থেকেই কিন্তু এই বাইপোলারিটি কথাটা আমাদের এসেছে। এবার আমাদের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, যে বার্লিন ওয়ালের ধ্বংস দিয়ে আমরা দেখছি আমাদের এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। এই এন্ড অফ বাইপোলারিটি কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের চ্যাপ্টার যেদিকে গতি প্রকৃতি নিতে যাচ্ছে বা যে জিনিসগুলো আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যে বাইপোলার ওয়ার্ল্ডটা তৈরি হচ্ছিল, সেটার এন্ড হয়ে যাবে। সেটার এন্ড কিভাবে হবে সেটাই আমরা আস্তে আস্তে আমাদের কাছে জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে, আরও বেশি ক্লিয়ার হবে। এবং
এই যে এন্ড অফ বাইপোলারিটি আমরা বলছি, এই বাইপোলার ওয়ার্ল্ডের পর অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডটা কীরকম হয়ে গেছিলো, সেটা কি ইউনিপোলার হয়ে গেছিলো নাকি মাল্টিপোলার হয়ে গেছিলো, সেইটা আমরা আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে, আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস দুটোতেই আমরা এগুলো বোঝার চেষ্টা করব। তাহলে প্রথম আমরা আমাদের চ্যাপ্টার শুরু করছি খুব ইন্টারেস্টিংভাবে। প্রথমেই বলা হচ্ছে বার্লিন ওয়ালের কথা এবং শুরুতেই বলা হচ্ছে বার্লিন ওয়ালের ধ্বংসের কথা বা বার্লিন ওয়ালকে কীভাবে জনগণ টপল্ড করে দিল। তাহলে যেটা আমাদের দেখতে হবে এই বার্লিন ওয়াল কেন তৈরি হয়েছিল। যেহেতু আমরা কোল্ড ওয়ারের চ্যাপ্টারটা পড়িনি, সেহেতু আমরা একটুখানি ছোট্ট করে জেনে নেব যে বার্লিন ওয়ালটা কেন তৈরি হয়েছিল। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন জার্মানি তো অ্যাকচুয়ালি অ্যাক্সিস পাওয়ারে ছিল এবং আমরা ইতিহাসে পড়েছি যে অ্যাক্সিস পাওয়ার আলটিমেটলি হেরে যাওয়া দল ছিল। তো জার্মানি যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হেরে গিয়েছিল তখন জার্মানিকে অ্যাকচুয়ালি কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হয়েছিল। যেমন জার্মানির যে ইস্টার্ন পার্ট সেটা পেয়েছিল ইউএসএসআর, বা ইউএসএসআর বলতে এখানে আমরা সোভিয়েত ইউনিয়নকে বোঝাচ্ছি। এই যে সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর বা ইস্টার্ন ব্লক, এগুলো কিন্তু একই একটা রিজিয়নের বিভিন্ন রকম নামে আমরা ডাকছি তাকে। তাহলে আমরা ছিলাম জার্মানিতে। জার্মানিকে কি করা হয়েছিল, তার যে ইস্টার্ন পার্টটা সেটা চলে গিয়েছিল ইউএসএসআর এর হাতে, আর তার যে ওয়েস্টার্ন পার্টটা সেটাকে 3টে টুকরো করা হয়েছিল। সেটাকে 3টে টুকরো করার পরে সেটার ভাগ পেয়েছিল ফ্রান্স, ইউকে আর ইউএসএ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জার্মানিকে খুব ব্রডলি দেখতে গেলে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ভাগ গিয়েছিল সোশ্যালিস্ট কান্ট্রি ইউএসএসআর এর হাতে, আর আরেকটা ভাগ গিয়েছিল ক্যাপিটালিস্ট বা ওয়েস্টার্ন ব্লকের হাতে। এইবার প্রবলেম হচ্ছে যে অংশটা ওয়েস্টার্ন কান্ট্রিজের হাতে গেছিলো সেখানে তারা ক্যাপিটালিজমের যত রকম সুফল, যত রকম ডেভেলপমেন্টস, যত রকম উন্নত টেকনোলজি সেগুলো তারা ভোগ করতে শুরু করে, সেগুলো তারা লাভ পেতে শুরু করে। কিন্তু যে অংশটা অর্থাৎ যে ইস্টার্ন রিজিয়নটা যেটা ইউএসএসআর এর কাছে গেছিলো সেটা অ্যাকচুয়ালি ইউএসএসআর এর না স্যাটেলাইট রিজিয়ন হিসেবে কাজ করছিল। স্যাটেলাইট রিজিয়ন মানে কি, সেখানকার যত রিসোর্সেস ছিল সেগুলোকে ইউএসএসআর নিজেদের দেশে নিয়ে চলে যেত বা নিজেদের মেনল্যান্ডে নিয়ে চলে যেত নিজেদের উন্নতির জন্য। এবং আলটিমেটলি এই যে ইস্টার্ন রিজিয়নটা জার্মানির, সেটা কিন্তু আস্তে আস্তে অনুন্নত হতে শুরু করছিল। তাদের জীবনযাত্রার মানের খুব সেটা পড়ে গেছিলো, জীবনযাত্রার মান পড়ে গেছিলো এবং সেখানে টেকনোলজিরও খুব একটা বেশি উন্নতি হচ্ছিল না। এর ফলে তারা যখন দেখছিল যে অর্ধেকটা অংশ যখন আমরা ওয়েস্টার্ন ব্লকে দেখতে পাচ্ছি যে তাদের প্রচুর পরিমাণে উন্নতি হচ্ছে বা তাদের অনেক দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে, তখন ইস্টার্ন রিজিয়ন তার যে লোকজন তারা চেষ্টা করছিল পালিয়ে গিয়ে তারা ওয়েস্টার্ন রিজিয়নে বা ক্যাপিটালিস্ট দেশগুলোর আন্ডারে চলে যাওয়ার। এবার এটা কি কখনো কোনো দেশ মেনে নিতে পারে যে আমি যে অংশটাকে শাসন করছি সেটা খুব একটা ভালো থাকছে না, সেখান থেকে লোকজন পালিয়ে আমার বিরুদ্ধ পক্ষে চলে যাচ্ছে? সেটা তাদের পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল হয়ে গেছিলো। সেই জন্য ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন কী করেছিল, সোভিয়েত ইউনিয়নের সেই সময়ের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন হচ্ছে নিকিতা ক্রুশ্চেভ। স্টালিনের পরে তিনি কমিউনিস্ট পার্টির প্রধান হয়েছিলেন। কমিউনিস্ট পার্টি আমি পরে আসছি। সোভিয়েত ইউনিয়নের যে প্রধানতম এবং একমাত্র পার্টি ছিল কমিউনিস্ট পার্টি, তার যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন নিকিতা ক্রুশ্চেভ তখন কি করলেন, তিনি ইস্ট আর ওয়েস্ট জার্মানির মাঝে, বা বলা ভালো জার্মানির যে ক্যাপিটাল বার্লিন সেটাও তো দুভাগে ভাগ হয়ে গেছিল, তিনি ইস্ট বার্লিন আর ওয়েস্ট বার্লিনের মাঝে একটা দেওয়াল তুলে দিয়েছিলেন যাতে এদিককার লোকজন ওদিকে যেতে না পারে। আরও স্পষ্টভাবে বলতে গেলে সোশ্যালিস্ট রেজিমের আন্ডারে থাকা লোকজন তারা যেন ক্যাপিটালিস্ট রেজিমের মধ্যে পালিয়ে যেতে না পারে। এবার এই যে বার্লিন ওয়ালটা তৈরি হয়ে গেল, এর ফলে জনগণের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষোভের সঞ্চার হয়েছিল। আসলে মানুষের যে চাহিদা বা মানুষের যে অ্যাসপিরেশনস, ডিজায়ার, এগুলোকে কখনো তো বহুদিন ধরে আটকে রাখা যায় না। মানুষের ক্ষোভ সঞ্চারিত হতে হতে জমতে একটা সময় আউটবার্স্ট হয়েছিল এবং বার্লিন ওয়াল তৈরি হয়েছিল 13ই আগস্ট 1961-এ এবং 9 নভেম্বর 1989-এ বার্লিন ওয়াল ভেঙে পড়েছিল। এবার ভেঙে পড়েছিল কিভাবে? হঠাৎ করে কি কোনো একদিন লোকজনের মনে হয়েছিল যে চলো বার্লিন ওয়ালটা আমাদের ভালো লাগছে না, আমরা ভেঙে ফেলি? তা কিন্তু নয়। বার্লিন ওয়ালের সৃষ্টির পর থেকেই সেখানে তার বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছিল, মানুষের মনে রাগ পুঞ্জীভূত হচ্ছিল এবং সেই রাগ জমতে একসময় একটা বিপুল আকার ধারণ করে এবং 1989-এ বার্লিন ওয়াল ভেঙে যায় বা ভেঙে দেওয়া হয়। এবার আমাদের মনে একটা প্রশ্ন আসছে যে আমরা তো পড়ছি যে এন্ড অফ বাইপোলারিটি, তাহলে বার্লিন ওয়াল নিয়ে এত কথা আমরা কেন বলছি? বার্লিন ওয়াল নিয়ে এত কথা বলার একটা মেন কারণ হচ্ছে
এই যে এক্ষুনি আমরা বললাম যে কোল্ড ওয়ারে কোনো যুদ্ধ সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে কোনো যুদ্ধ হয়নি, কোনো গুলিগোলা চলেনি, কোনো মিসাইল বা ক্ষেপণাস্ত্রের কোনো উৎক্ষেপণ হয়নি। তাহলে কোল্ড ওয়ারটা যে চলছে বা এই যে টেনশনটা সারা পৃথিবী জুড়ে বিরাজ করছিল, সেইটার একমাত্র ভিজুয়ালাইজেশন বা তার সবথেকে বড় প্রমাণ ছিল এই যে বার্লিন ওয়াল। বার্লিন ওয়াল ছিল গ্রেটেস্ট সিম্বল অফ কোল্ড ওয়ার। কেন গ্রেটেস্ট সিম্বল? কারণ খুব ছোট্ট একটা প্রদেশের মধ্যে এইটা স্পষ্ট হয়ে গেছিল যে একদিকে সোশ্যালিজম এবং একদিকে ক্যাপিটালিজম থাকলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কতখানি প্রকট, কতখানি ভিভিড হতে পারে, এইটা কিন্তু বিশ্বের মানুষের কাছে খুব স্পষ্ট হয়ে গেছিলো। এবং বার্লিন ওয়াল যখন ভেঙে দেওয়া হলো বা বার্লিন ওয়াল যখন বিনষ্ট করে দেওয়া হলো, তখন কি হলো? তখন দেখা গেল যে একটা ইডিওলজির কিন্তু পরাজয় মানুষের মনে হয়েই ছিল, নইলে বার্লিন ওয়াল ভাঙতো না। সেই ইডিওলজি কি? সেই ইডিওলজি হচ্ছে সোশ্যালিজম। সোশ্যালিজমের প্রতি যদি মানুষের আকর্ষণ থাকতো সেই সময়, ইস্টার্ন রিজিয়নের বা ইস্টার্ন জার্মানি বা ইস্টার্ন বার্লিনের যদি এতটাই আকর্ষণ থাকতো, তারা কিন্তু বার্লিন ওয়াল ভেঙে ক্যাপিটালিজমের দিকে ঝোঁকার চেষ্টা করতো না। তাহলে বার্লিন ওয়াল ভাঙার পরে যে চেন অফ ইভেন্টসগুলো আমরা দেখি, সেটা হচ্ছে এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড। এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড মানে কি? আমরা সেকেন্ড ওয়ার্ল্ড কাকে বলে সেটাতে তো আসবোই, কিন্তু এই মুহূর্তে খুব ছোট্ট করে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড মানে হচ্ছে ইউএসএ এবং তার আন্ডারে বা তার ছত্রছায়ায় থাকা যে সমস্ত ক্যাপিটালিস্ট কান্ট্রি, তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড। তারপরে আসে সেকেন্ড ওয়ার্ল্ড। সেকেন্ড ওয়ার্ল্ড মানে হচ্ছে যে সোশ্যালিস্ট কান্ট্রিগুলো যারা ইউএসএসআরের ছত্রছায়ায় ছিল, তাদেরকে নিয়ে তৈরি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড। এবার বার্লিন ওয়াল ভেঙে গেল মানে সোশ্যালিজমের যে আইডিয়ালিজম, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সেটার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছিল। ফলে এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড হয়ে গেল। সেকেন্ড ওয়ার্ল্ড যদি নাই থাকে, তাহলে আর ফার্স্ট ওয়ার্ল্ড কথাটা আসবে কোথা থেকে? সেই জন্য বলা হয় যে বার্লিন ওয়ালের পতনের সঙ্গে সঙ্গে কিন্তু এন্ড অফ কোল্ড ওয়ারও হয়ে গেছিল। কারণ কোল্ড ওয়ার দুটো ব্লকের মধ্যে মতাদর্শগত বা আইডিয়ালের লড়াই ছিল। সেটা কিন্তু হাতে কলমে যুদ্ধ ছিল না, সেটা ছিল অ্যাকচুয়ালি মগজে লড়াই। অর্থাৎ কে কতখানি ভাবাদর্শ দিয়ে, মতাদর্শ দিয়ে, আইডিয়ালিজম দিয়ে একে অন্যকে প্রভাবিত করতে পারছে। কাজেই যখন সেকেন্ড ওয়ার্ল্ডের পতন হয়েই গেল, তাহলে আর এই কোল্ড ওয়ার কার মধ্যে থাকবে? ফার্স্ট ওয়ার্ল্ড কি একা একা নিজেই নিজের সঙ্গে লড়াই করবে? তা তো হতে পারে না। তাহলে বার্লিন ওয়াল ধ্বংসের সঙ্গে সঙ্গে কোল্ড ওয়ারও শেষ হয়ে গেল। আর যেটা হলো সেটা হচ্ছে জার্মানি ইউনিফাইড হয়ে গেল। অর্থাৎ এর আগে জার্মানিকে যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, একদিকে ছিল ইস্ট জার্মানি, একদিকে ছিল ওয়েস্ট জার্মানি, তারা আবার একসঙ্গে মিলে একটা ইউনিফাইড জার্মানির রূপ ধারণ করলো। আর কি হলো? আর হলো যে 8টা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ যারা ইউএসএসআরের অংশ ছিল, এইখানটা ভালো করে মনে রাখবে, এইটাতে আমরা আবার একটু পরেই ঘুরে ফিরে আসবো। এই 8টা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি যারা ইউএসএসআরের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট ছিল, তারা কি করলো? তারা তাদের যে কমিউনিস্ট গভর্নমেন্ট, সেটাকে রিপ্লেস করে ফেললো। এবার কমিউনিস্ট গভর্নমেন্টকে রিপ্লেস কিভাবে করলো? অন্য বাইরে থেকে ক্যাপিটালিজম এসে বা ক্যাপিটালিস্ট কান্ট্রির লোকজন এসে তাদেরকে দখল করে নিল? তা কিন্তু না। সোশ্যালিজমের প্রতি তাদের মনে যে ক্ষোভ সঞ্চার হয়েছিল, সোশ্যালিস্ট সিস্টেমের প্রতি, সেই ক্ষোভের ফলে কিন্তু তারা তাদের যে কমিউনিস্ট গভর্নমেন্ট, সেটাকে রিপ্লেস করে ফেলে। এবং এর ফলে আলটিমেটলি তার যে চরম পরিণতি, সেটা হয় ডিসইন্টিগ্রেশন অফ ইউএসএসআর। ডিসইন্টিগ্রেশন অফ ইউএসএসআর হচ্ছে আমাদের এই যে আমরা চ্যাপ্টারটা শুরু করেছিলাম এন্ড অফ বাইপোলারিটি, এইটা হচ্ছে তার একদম চূড়ান্ত অবস্থা। ডিসইন্টিগ্রেশন অফ ইউএসএসআর, যখন ইউএসএসআর ভেঙে গেল, সেই মুহূর্তে কিন্তু বাইপোলারিটি শেষ হয়ে গেল। তাহলে আমরা এখানে খুব ছোট করে চেন অফ ইভেন্টস বললাম যে বার্লিন ওয়াল ধ্বংসের পর কি কি ইভেন্ট হয়েছিল, যার ফলে ওয়ার্ল্ড থেকে বাইপোলারিটি মুছে গিয়েছিল এবং নতুন একটা পোলারাইজেশনের দিকে আমাদের পুরো পৃথিবী এগিয়ে গিয়েছিল। তাহলে এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার আছে। তারপরে আমরা যেটা শুরু করব, খুব বেসিক একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব। হ্যাঁ, এই যে এতবার আমি বলছি ইউএসএসআর 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 জিনিসটা কি? খায় না মাথায় দেয়। ইউএসএসআর মানে হচ্ছে, ইউএসএসআর মানে আমরা বলছি ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক মানে কি? এই যে সোভিয়েত কথাটা, সোভিয়েত মানে হচ্ছে কাউন্সিল, কাউন্সিল অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, সেটাকেই রাশিয়ান ভাষায় বলা হচ্ছে সোভিয়েত। এইবার এই যে সোশ্যালিস্ট রিপাবলিক যতগুলো ছিল, তাদের যে সোভিয়েত তৈরি হয়েছিল, সেই সোভিয়েটের ইউনিয়নটাই হচ্ছে ইউএসএসআর, যেটাকে আমরা ইস্টার্ন ব্লক বলছি, যেটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলছি। ঠিক আছে? তাহলে এই সোশ্যালিস্ট রিপাবলিকের যত কাউন্সিল, তাদের ইউনিয়নটাকে নিয়ে তৈরি হয়েছিল ইউএসএসআর। এইবার ইউএসএসআর কাকে কাকে নিয়ে গঠিত হয়েছিল? ইউএসএসআর এর মধ্যে একটা বিরাট দেশ ছিল, যেটা হচ্ছে রাশিয়া।
তার সঙ্গে ছিল সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক্স। সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক্স মানে হচ্ছে তুর্কমেনিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, যত স্তান কান্ট্রিজ আছে তারা হচ্ছে এই সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক্স, এরাও কিন্তু ইউএসএসআর এর মধ্যে ছিল। আর কারা ছিল? ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ। ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ যেমন হাঙ্গেরি, বলিভিয়া, এরাও ছিল ইউএসএসআর এর মধ্যে। আর হচ্ছে বাল্টিক রিজিয়ন। বাল্টিক রিজিয়ন মানে হচ্ছে বলিভিয়া, লাটভিয়া, ইস্টোনিয়া, সরি বলিভিয়া নয়, লাটভিয়া, লিথুয়ানিয়া আর ইস্টোনিয়া, এইগুলো হচ্ছে বাল্টিক রিজিয়ন। এবার এই 4টে রিজিয়নকে নিয়ে আমাদের ইউএসএসআর তৈরি হয়েছিল। এই যে ইউএসএসআর তৈরি হলো, সেটা যে নিজের একটা মতাদর্শ, নিজের সম্পূর্ণ একটা ডিফারেন্ট ইডিওলজি, ডিফারেন্ট সিস্টেম তৈরি করতে চাইলো, সেই সিস্টেমটা আগে কি সেটা বুঝতে হবে, নইলে সেটা কেন ডিসম্যান্টেলড হয়ে গেছিলো, কেন ইউএসএসআর ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছিলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের এর পরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সোভিয়েত সিস্টেম বলতে আমরা কি বোঝাচ্ছি। সোভিয়েত সিস্টেম আমরা এখানে লিখেছি অলসো কল্ড ইউএসএসআর। আমরা আবার বারবার রিপিট করছি যে আমরা ইউএসএসআর বলতে পারি, আমরা সোভিয়েত ইউনিয়ন বলতে পারি, আমরা ইস্টার্ন ব্লক বলতে পারি, অথবা আমরা সোশ্যালিস্ট ব্লক বলতে পারি। এরা কি বলছে? ফর্মড আফটার রাশিয়ান রেভলিউশন ইন 1917। অর্থাৎ ইউএসএসআর, রাশিয়ান রেভলিউশন হয়েছিল 1917-এ। 1917-এর পর আমাদের ইউএসএসআর তৈরি হয়েছিল। কিন্তু সেটা আমরা না খাতায় কলমে বলছি, সেটা আমরা খুব যে মানে একদম ওইভাবে বেঞ্চমার্ক করা যায় না যে 1917-এই রাশিয়ান রেভলিউশনের পরে ইউএসএসআর তৈরি হয়ে গেছিলো। কারণ 1917-এ যে অক্টোবর রেভলিউশন হয়েছিল, যে অক্টোবর বিপ্লব হয়েছিল, তারপরে ভ্লাদিমির লেনিন তিনি ক্ষমতায় আসেন এবং তাকে কিন্তু যারা জারিস্ট ছিল, রাশিয়ান জারের যারা পন্থী ছিল, অর্থাৎ জার সেকেন্ড নিকোলাসের যারা অনুগামী ছিল, তারা কিন্তু তাকে, লেনিনকে খুব একটা শান্তিতে থাকতে দেয়নি। অনেক রকম সিভিল ওয়ার হয়েছে, অনেক রকম অভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহ হয়েছে এবং তারপরে অ্যাকচুয়ালি 1922 থেকে কিন্তু এই যেটাকে আমরা ইউএসএসআর বলছি সেটার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পাই। তাহলে আমরা বলছি মোটামুটিভাবে যে রাশিয়ান রেভলিউশন 1917-এর পর থেকে ইউএসএসআর ফর্মড হয়েছিল। এবার ইউএসএসআর যে ফর্মড হলো সেটা তো একটা আলাদা রকম আইডিয়াল থেকে তৈরি হয়েছিল। সেই আইডিয়ালটা নিশ্চয়ই বাকি পৃথিবীর থেকে আলাদা ছিল বলেই এই যে আমরা এত সোশ্যালিজম বলছি, তাহলে এটা ছিল ইন্সপায়ার্ড বাই দ্য আইডিয়ালস অফ সোশ্যালিজম। এবার প্রশ্ন হচ্ছে সোশ্যালিজম কাকে বলে? সোশ্যালিজমকে সহজভাবে বলতে গেলে পরবর্তীকালে আমরা যখন থিওরি পড়ব তখন আমরা সোশ্যালিজম, কমিউনিজম, বিভিন্ন ইজম বা আইডিয়ালস পড়ব। কিন্তু আপাতত সোশ্যালিজম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সোশ্যালিজম এমন একটা মতাদর্শে বিশ্বাস করে যেখানে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না। অর্থাৎ প্রাইভেট প্রপার্টির ওপর বেস করে মানুষের যে ক্লাস ডিভিশন, সেই ক্লাস ডিভিশন থাকবে না। অর্থাৎ যদি আমরা সোশ্যালিজমের অপোজিট সাইড হিসেবে আমরা যদি ক্যাপিটালিজমকে বর্ণনা করি, তাহলে আমরা জানি ক্যাপিটালিজমের ডেমোক্রেসিকে গুরুত্ব দেওয়া হয়, ক্যাপিটালিজমের মার্কেট ইকোনমিকে গুরুত্ব দেওয়া হয়, লিবারাল ডেমোক্রেসিকে গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে ইন্ডিভিজুয়াল প্রপার্টির ওনারশিপটাও ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সমস্ত বিষয়গুলোই সোশ্যালিজমে অনুপস্থিত বা সোশ্যালিজম এগুলোতে বিশ্বাস করে না। সোশ্যালিজম অ্যাকচুয়ালি আমরা যে বলি সোশ্যালিজম কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছে, সোশ্যালিজম এসছিল, রাশিয়ায় এসছিল বা লেনিন যাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা হচ্ছেন মার্কস অ্যান্ড এঙ্গেলস। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস তারা দুজন কমিউনিজমের কথা বলেছিলেন। কমিউনিজম বা খুব সহজ কথায়, সহজ বাংলায় আমরা বলতে পারি সাম্যবাদ, অর্থাৎ এমন একটা ইকুয়াল সোসাইটির কথা তারা বলেছিলেন যেখানে মানুষে মানুষে কোনো রকম অর্থনৈতিক ভেদাভেদ থাকবে না। তো সোশ্যালিজম আর কমিউনিজমের মধ্যে বিরাট পার্থক্য আছে। যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যালিজম এবং কমিউনিজমকে প্রায় একই একটা লাইনে ফেলে দিই, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য অনেকটাই আছে। খুব সহজভাবে পার্থক্যটাকে বোঝাতে গেলে এটা আসে যে কমিউনিজম হচ্ছে মার্কস এবং এঙ্গেলসের মতে কমিউনিজম সোসাইটির সবথেকে উন্নত একটা ফর্ম। যখন একটা সোসাইটি কমিউনিস্ট সোসাইটিতে পরিণত হয়ে যাবে তখন তাদেরকে সেখানে ক্লাস ডিভিশন থাকবে না, কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না, কোনো গভর্নমেন্ট থাকবে না, কোনো মানুষের এমন কোনো ডমিনেন্ট সিস্টেম থাকবে না যারা মানুষের ওপর রুল করছে। অর্থাৎ সেখানে একটা টোটালি ইগালিটারিয়ান একটা সোসাইটি তৈরি হবে। কিন্তু সোশ্যালিজম হচ্ছে সেই কমিউনিজমে পৌঁছবার একটা মাঝের পথ। অর্থাৎ আমি সম্পূর্ণভাবে কমিউনিজমে পৌঁছতে পারিনি, তখনও কমিউনিজমে পৌঁছানো বাকি আছে। আপাতত সোশ্যালিজম বা সোশ্যালিস্ট সোসাইটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। সোশ্যালিজমে কমিউনিজমের যেটা হয় না, সোশ্যালিজমে সেখানে একটা গভর্নমেন্ট থাকে, একটা এমন একটা সর্বগ্রাসী বা এমন একটা এমন একটা পলিটিক্যাল পার্টি থাকে যারা প্রায় ঈশ্বরের সমতুল্য, যারা
তারা জনগণকে পরিচালিত করবে, তারা সিটিজেনদের বোঝাবে, তারা সিটিজেনদেরকে মোল্ড করবে যে কিভাবে কমিউনিজমে পৌঁছানো যায়। অ্যাকচুয়ালি যখন কমিউনিজমে পৌঁছানো হয়ে যাবে তখন কিন্তু আর এই সোশ্যালিস্ট পার্টির কোনো প্রয়োজন থাকবে না। সেই জন্য লেনিন যখন তিনি রাশিয়ার প্রধান হয়েছিলেন আফটার রাশিয়ান রেভলিউশন ইন 1917, তখন লেনিনের যে দলটা তার নাম ছিল বলশেভিক পার্টি এবং পরবর্তীকালে সেটার নাম হয়ে যায় কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়ন। এবার এই যে আমরা বললাম যে ইন্সপায়ার্ড বাই আইডিয়ালস অফ সোশ্যালিজম, তাহলে আমরা বুঝলাম যে এই যে ইউএসএসআর বা সোভিয়েত সিস্টেম তারা কোন ধরনের সোসাইটি তৈরি করার দিকে এগোচ্ছিল বা কোন ধরনের সোসাইটি তৈরি করার দিকে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এইবার আমরা যখনই বলছি সোশ্যালিজম বা কমিউনিজম তখনই আমরা এটা অটোমেটিক্যালি চলে আসছে যে তারা চেয়েছিলেন একটা ইগালিটারিয়ান সোসাইটি। ইগালিটারিয়ান সোসাইটি মানে কি? এমন একটা সোসাইটি যেখানে ইকুয়ালিটি থাকবে। ইগালিটারিয়ান মানেই হচ্ছে এমন একটা সোসাইটি যেখানে সমতা থাকবে, যেখানে মানুষে মানুষে পার্থক্য থাকবে না। খুব সহজ ভাষায় বলতে গেলে সেটা হবে ক্লাসলেস সোসাইটি। এবার ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে আমরা যখন কোনো ইকোনমিক স্ট্যাটাসের উপর নির্ভর করে মানুষে মানুষে পার্থক্য করি যে এ হচ্ছে রিচ, সে হচ্ছে পুয়ার, মাঝখানে আছে মিডল ক্লাস, এই যে ক্লাস ডিভিশনটা আমরা কিসের উপর বেস করে করি? আমরা করি কারোর ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে। এই ইগালিটারিয়ান সোসাইটিতে সেই রকম কোনো ক্লাস ডিভিশন থাকবে না, এটাই ছিল সোভিয়েত সিস্টেমের একটা মূল কথা। আর এই যে ইগালিটারিয়ান সোসাইটি সেটা কেমন করে প্রতিষ্ঠা করা যাবে? দেখ, সে অটোমেটিক্যালি এরপরে চলে আসছে যে অ্যাবলিশড ইনস্টিটিউশনস অফ প্রাইভেট প্রপার্টি। এগুলো কিন্তু আমাদের রিলেট করতে থাকতে হবে। অর্থাৎ যখনই আমরা ইগালিটারিয়ান সোসাইটির কথা বলছি তখনই আমাদের এটা মনে রাখতে হবে যে প্রাইভেট প্রপার্টি থাকলে কখনোই ইগালিটারিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। কারণ প্রাইভেট প্রপার্টি থাকা মানেই আমি ক্লাস ডিভিশনকে এনকারেজ করছি। সেই ক্লাস ডিভিশনকে তুলে দেওয়ার একটাই মেন রাস্তা, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি। তাহলে যে প্রপার্টিগুলো আছে তার মালিকানা কার হাতে থাকবে? মিনস অফ প্রোডাকশন ওন্ড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ যত রকম মিনস অফ প্রোডাকশন, যেখান থেকে প্রোডাকশন প্রসেস আসতে পারে, যেখান থেকে প্রোডাকশন হতে পারে, সেই সমস্ত উপায়গুলো বা মিনসগুলো কার হাতে থাকবে? গভর্নমেন্টের হাতে। এবার গভর্নমেন্ট যদি সমস্ত মালিকানা নিয়ে নেয় স্বাভাবিকভাবেই তখন ইন্ডিভিজুয়াল প্রপার্টির কোনো অস্তিত্ব থাকবে না। এবং এই যে আমরা সোশ্যালিজম বা তার পরবর্তী স্তর কমিউনিজমের কথা বলছি, সেখানে এটাই হচ্ছে মূল কথা যে মানুষ প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন অনুযায়ী এবং তার ক্ষমতা অনুযায়ী তাদের যা প্রাপ্য অংশ সেটা লাভ করবে। অর্থাৎ আমার ফ্যামিলিতে যদি 4 জন মানুষ থাকে আমি কিন্তু 5 জনের মতো রেশনিং পাবো না, আমি 4 জনের মতোই পাবো। আবার আমাকে তার জন্য যথেষ্টভাবে আমাকে তার জন্য পরিশ্রম করতে হবে, আমাকে তার জন্য শ্রমদান করতে হবে। এমনি যে আমি রাষ্ট্রের কাছ থেকে দাবি করতে পারবো তা কিন্তু নয়। তাহলে এখানে বলছে মিনস অফ প্রোডাকশন ওন্ড বাই দ্য গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট ঠিক করে দেবে যে কে তার যোগ্যতা অনুযায়ী, কে তার কর্মক্ষমতা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী কতখানি করে প্রপার্টি বলো বা কতখানি করে রেশনিং বলো বা কতখানি করে মূলধন পাবে। আর যেটা আছে একটু আগে যেটার কথা বলছিলাম, সিঙ্গেল পার্টি সিস্টেম। এই যে গভর্নমেন্ট মেশিনারি, এরা কাজ করবে কার মাধ্যমে? এরা কাজ করবে সিঙ্গেল পার্টি সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ একটা মাত্র পার্টি থাকবে যার নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির সুপ্রিমেসি থাকবে। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি ডেমোক্রেসিতে অনেকগুলো পার্টি থাকে, মাল্টি পার্টি সিস্টেম থাকে, তাহলে একটা পার্টির কাজ কি? কেন একটা পার্টি হঠাৎ করে কমিউনিজমে একটা পার্টির কথা কেন বলা হলো? একটা পার্টির কথা বলা হলো এই জন্যে যে কমিউনিস্টরা মনে করতেন যে মানুষের আলটিমেটলি চাহিদা তো একটাই, আলটিমেটলি লক্ষ্য একটাই। এবার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আমার 5 রকম পথ থাকে তাহলে মানুষকে বিভ্রান্ত করা, ডিস্ট্রাক্ট করা অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য এমন একটা পার্টি থাকবে যারা মানুষকে ট্রেন করবে, যারা মানুষকে বোঝাবে, যারা মানুষকে শিক্ষিত করবে, অ্যাকচুয়ালি এডুকেটেড করবে যে কেমন করে কমিউনিজমে পৌঁছানো সম্ভব হয়। সেই জন্য তারা বলছে যে তার জন্য একটা পার্টি থাকাই যথেষ্ট, মাল্টি পার্টি সিস্টেমকে তারা সাপোর্ট করে না। তাহলে ইউএসএসআর আমরা একটা মাত্র পার্টির সুপ্রিমেসি দেখেছি, যেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়ন। আর স্টেট কন্ট্রোলড ইকোনমিক সিস্টেম, যেটা তো আমরা বললামই যে যত রকম ইকোনমিক সিস্টেম আছে সেটাকে স্টেট কন্ট্রোল করবে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে ওনারশিপ অফ প্রপার্টি সেইটা কোনোভাবেই থাকবে না, এবং স্টেট এবং তার বকলমে গভর্নমেন্ট এবং তার আরও ভালো করে বলতে গেলে কমিউনিস্ট পার্টি ইকোনমিক সিস্টেমটাকে কন্ট্রোল করবে। তাহলে এই হচ্ছে আমাদের সোভিয়েত সিস্টেমের যে মূল কতগুলো ফিচার। তাহলে এখান থেকেই কিন্তু আমরা ছোট্ট করে একটা কোয়েশ্চেনের আনসার লিখে ফেলতে পারবো যে ফিচার্স অফ সোভিয়েত সিস্টেম কী কী ছিল। এগুলো হচ্ছে ফিচার্স অফ সোভিয়েত সিস্টেম। এইবার আমি একটু আগে যখন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রির কথা বলেছিলাম, আমি বলেছিলাম এটা মাথার এক কোণে
পিন করে রাখতে, যে আমরা আবার পরে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ফিরে আসবো। তাহলে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কি হয়েছিল, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ লিবারেটেড বাই সোভিয়েত আর্মি। সোভিয়েত আর্মি ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে লিবারেশন দিয়েছিল। কেন দিয়েছিল হঠাৎ করে? কারণ যখন পশ্চিম দিক থেকে হিটলারের সেনাবাহিনী এগোচ্ছিল, হিটলারের ফ্যাসিস্ট যে যারা মিলিটারি ছিল তারা যখন এগোচ্ছিল, তারা একে একে এই যে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো, 8টা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিকে তারা ফ্যাসিস্ট রেজিমে নিয়ে আসতে সফল হয়েছিল। এবং তারপরেই ছিল রাশিয়া। এবার রাশিয়া যখন দেখলো যে হিটলারের বাহিনী একদম ঘাড়ের ওপর এসে নিঃশ্বাস ফেলছে, তখন তারা কি করে, তখন তারা তাদের যে সোভিয়েত মিলিটারি বা সোভিয়েতদের যে সেনাবাহিনী তাদেরকে নিয়ে তারা হিটলারের সেনাবাহিনী বা ফ্যাসিস্ট সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে, প্রচুর লড়াই হয়, যুদ্ধ হয়, এবং তার ফলে এই 8টা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রির থেকে তারা ফ্যাসিস্ট বাহিনীকে তাড়িয়ে দিতে সক্ষম হয় এবং তাদেরকে লিবার্টি দেয় বা তাদেরকে মুক্তি দেয়। এইবার কথাটা হচ্ছে, আমি যদি কাউকে লিবারেশন এনে দিলাম, তাহলে তার তো আমার ওপর কিছু কৃতজ্ঞতা থাকবে। আমি তো আর এমনি এমনি লিবারেশন এনে দিইনি। কেন আমি লিবার্টি এনে দিয়েছি তাদেরকে? যাতে আমি আমার আইডিয়ালগুলো তাদের ওপর চাপিয়ে দিতে পারি। তখন স্টালিন কি করেছিলেন, স্টালিন করেছিলেন কি, এই 8টা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিকে পুরোটাই সোশ্যালিস্ট ধাঁচে মোল্ড করে ফেলেছিলেন। অর্থাৎ তাদের ইকোনমি কীরকম হবে, তাদের কালচার কীরকম হবে, তাদের সিস্টেম কীরকম হবে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন কীরকম হবে, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু তিনি এই কান্ট্রিগুলোর ওপর সোশ্যালিজম চাপিয়ে দিয়েছিলেন বা তাদেরকে সোশ্যালিজমে মোল্ড করেছিলেন। এই যে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এরা যেহেতু সোভিয়েত আর্মি এদেরকে লিবারেট করেছিল, তারপরে তাদেরকে একসঙ্গে জোটবদ্ধ করার জন্য একটা ওয়ারশ প্যাক্ট হয়েছিল 1955-এ। ওয়ারশ প্যাক্ট মানে কি, আমরা যেমন দেখি ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা মিলিটারি জোট হয়েছিল বা মিলিটারি ট্রিটি হয়েছিল, সেটা হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর এটা তার বিপরীতে ইউএসএসআর বা যেগুলো ইস্টার্ন ব্লকের কান্ট্রি ছিল, তাদেরকে একজোট করে রাখার জন্য এই ওয়ারশ প্যাক্টটা করা হয়েছিল। এবং এই 8টা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি, এরাও কিন্তু এই ওয়ারশ প্যাক্টের অংশ ছিল। তাহলে হলো, আমরা বুঝলাম যে সোভিয়েত সিস্টেম অ্যাকচুয়ালি কি, সোভিয়েত রাশিয়া বলতে আমরা কি বুঝি। এইবার আমরা দেখব ডেভেলপমেন্ট অফ ইউএসএসআর। ডেভেলপমেন্ট অফ ইউএসএসআর পড়তে গিয়ে আমরা দেখব এই যে সোশ্যালিস্ট রেজিম বা সোশ্যালিস্ট আইডিয়াল, এটা একটা সময় মানুষের মধ্যে প্রচণ্ডভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল, কারণ এর অনেক কিছু ভালো দিক ছিল বা পজিটিভ দিক ছিল। সেই পজিটিভ দিকগুলো আমরা একটু আলোচনা করে নিই। কমপ্লেক্স কমিউনিকেশন নেটওয়ার্ক, যখন সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল, তারা তাদের যে রিজিয়ন তার মধ্যে একটা খুব কমপ্লেক্স কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল। ভাস্ট এনার্জি রিসোর্সেস ছিল, সেখানে স্টিল, আয়রন, অয়েল, সমস্ত রকম যে রিসোর্সেস বা সমস্ত রকম কাঁচামাল, সেই রাশিয়া একটা বিরাট দেশ এবং ইউএসএসআর তারা যখন আশেপাশের রিজিয়নকে নিয়ে, মানে টোটাল 15টা রিজিয়ন নিয়ে ইউএসএসআর তৈরি হয়েছিল, তো পৃথিবীর যত রকম মূল্যবান খনিজ, যত রকম মূল্যবান মূলধন, সেগুলো কিন্তু সেখানে পাওয়া যেত। কাজে তারা সেটার লাভ উঠিয়েছিল। ভাস্ট এনার্জি রিসোর্সেস, মেশিনারি তৈরি হয়েছিল, কারণ একটা দেশের অগ্রগতিতে যদি হেভি ইন্ডাস্ট্রিজ না হয়, তাহলে সেই দেশ কখনো এগিয়ে চলতে পারে না। রাশিয়া কিন্তু নিজেদের এনার্জি রিসোর্সটাকে কাজে লাগিয়ে মেশিনারির অকল্পনীয় উন্নতি করেছিল। তারপরে কি বলছে, ট্রান্সপোর্টেশন। অত বিরাট একটা জায়গা, বিরাট মানে পৃথিবীর প্রায় মানে কি বলবো, অনেকগুলো দেশ নিয়ে যে রিজিয়নটা তৈরি হয়, ইউএসএসআর একটা ভাস্ট, তোমরা ম্যাপে দেখতে পাবে একটা ভাস্ট রিজিয়ন নিয়ে ইউএসএসআর তৈরি হয়েছিল। সেখানে যদি প্রপার ট্রান্সপোর্টেশন না থাকে, তাহলে অনেকগুলো অসুবিধা হতে পারত। যে প্রত্যন্ত অঞ্চলগুলো, যেগুলো রিমোট এরিয়াস, তারা যদি মেনল্যান্ডের সঙ্গে যুক্ত না হয়, তারা একটা সময় নিজেদেরকে বিচ্ছিন্ন বলে ভাবতে শুরু করতে পারত। অর্থাৎ একটা দেশের বা একটা রিজিয়নের যে একতা, সেটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারত। 2 নম্বর কথা, এই যে আমরা বললাম এত রকম ন্যাচারাল রিসোর্সেস ছিল, সেই এনার্জি রিসোর্সটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে আনার জন্য কিন্তু একটা ভালো ট্রান্সপোর্টেশন সিস্টেমের দরকার ছিল। রাশিয়া কিন্তু খুব ভালোভাবে সেইটা করেছিল এবং সমস্ত রিমোট এরিয়াকে মেনল্যান্ডের সঙ্গে সংযুক্ত করার এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার সব রকম চেষ্টাই তারা করেছিল এবং তাতে সফলও হয়েছিল। তারপরে বলছে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং। মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে সোশ্যালিজমের একটা মূল কথা। অর্থাৎ আমি সোশ্যালিজম স্থাপন করলাম মানে এক্ষুনি এক মুহূর্তের মধ্যে সমস্ত রকম ডিসপ্যারিটিস দূর হয়ে যাবে, সমস্ত রকম ক্লাস আমরা উড়িয়ে দেবো, সেটা তো হতে পারে না। কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং। অর্থাৎ মানুষের একটা বেসিক, যে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো মানুষের প্রয়োজন হয়, যেটা আমাদের দেশে একটা খুব প্রচলিত কথা ছিল, রুটি কাপড়া আর মাকান, অর্থাৎ মাথার ওপর আচ্ছাদন,
পরিধানের বস্ত্র এবং সামান্য কিছু খাবার, এটা হচ্ছে মানুষের বেঁচে থাকার বেসিক ক্রাইটেরিয়া। সেই বেসিক ক্রাইটেরিয়া এবং মিনিমাম একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট বলবো না, বলবো ইউএসএসআরের যে গভর্নমেন্ট ছিল তারা প্রোভাইড করতে পেরেছিল। তারপরে কি বলছে গভর্নমেন্ট সাবসিডি মানে হচ্ছে যেসব ক্ষেত্রে মূলধনের বা যেসব ক্ষেত্রে বাজেটের ঘাটতি ছিল সেই সব জায়গাগুলোতে গভর্নমেন্ট নিজের থেকে টাকা পয়সা দিয়ে, নিজের থেকে বাজেট বাড়িয়ে, অর্থাৎ যেটাকে আমরা সহজ বাংলায় বলি ভর্তুকি দিয়ে, তারা সেই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করেছিল। সেই সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে মানুষের বেঁচে থাকার জন্য, একটা দেশের উন্নতির জন্য যে সমস্ত ক্ষেত্রগুলোর ডেভেলপমেন্ট ভীষণভাবে প্রয়োজন, যেমন হেলথ, যেমন এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডির ব্যবস্থা করা হয়েছিল। স্টেট ওনারশিপ ইজ ডমিনেন্ট ফর্ম অফ ওনারশিপ মানে কি, আমরা এই যে একটু আগে পড়লাম যে কোনো রকম প্রাইভেট ওনারশিপ ছিল না বা কোনো রকম ইন্ডিভিজুয়াল ওনারশিপ ছিল না, সেই জন্য স্টেট ওনারশিপই ছিল সেখানে সব থেকে ডমিনেন্ট ফর্ম অফ ওনারশিপ। প্রোডাক্টিভ অ্যাসেটস ওনড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য স্টেট, যত রকম অ্যাসেট ছিল যেখান থেকে প্রোডাকশন করা যায়, যেখান থেকে একটা স্টেট কিছু তার আর্ন করতে পারে, যেখান থেকে তার বাজেট বাড়তে পারে, সেই সমস্ত প্রোডাক্টিভ অ্যাসেটই ওনড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য স্টেট। এবং এখানে স্টেট বলতে গভর্নমেন্ট বোঝাচ্ছে এবং গভর্নমেন্ট বলতে অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি অফ ইউএসএসআর বোঝাচ্ছে। আর কি বলছে, নো আনএমপ্লয়মেন্ট, দেশের যত লোকজন ছিল, যত সিটিজেন ছিল, তাদের সবার জন্য কাজের ব্যবস্থা করা হয়েছিল, যাতে তারা নিজেরা কাজ করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করতে পারে এবং তারা যাতে বেসিক মিনিমাম একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে পারে। আর ডোমেস্টিক কনজিউমার ইন্ডাস্ট্রি মানে কি, ডোমেস্টিক কনজিউমার ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কোনো একটা দেশে যখন কোনো একটা জিনিস ল্যাকিং থাকে, কোনো একটা জিনিস নেই আমার দেশে, আমাকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে, তার জন্য আমাকে কি হতে হচ্ছে, পরমুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে কখন সেই দেশ থেকে জিনিসটা আসবে, তার জন্য একটা বিপুল পরিমাণ টাকা পয়সা খরচ হবে এবং তবে আমার প্রয়োজনটা মিটবে। রাশিয়ায় কিন্তু একটা ডোমেস্টিক কনজিউমার ইন্ডাস্ট্রি খুব বড়, খুব ভালোভাবে মজবুত একটা ইন্ডাস্ট্রি ছিল, যেখানে পিন থেকে শুরু করে গাড়ি সমস্ত কিছুই উৎপন্ন হতো। এখানে পিন থেকে শুরু করে গাড়ি কথাটা ইউজ করা হয়েছে কারণ ছোট সামান্যতম জিনিস থেকে বড় চাহিদার জিনিস সমস্তরই কিন্তু প্রোডাকশন হতো রাশিয়াতে এবং সেটা মানুষের চাহিদা পূরণ করতে পারতো। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সেইগুলোর কোয়ালিটি কিন্তু কখনোই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে ম্যাচ করেনি। অর্থাৎ যখন সোভিয়েত ইউনিয়ন, আমি বারবার রাশিয়া বলে ফেলছি, অ্যাকচুয়ালি ওটা সাবেক রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর যখন তার টেকনোলজিগুলো তৈরি করছে, তার যে জিনিসপত্রগুলো তৈরি করছিল, তার হাতে কিন্তু সেই রকম ওয়েস্টের মতো প্রচুর ডেভেলপড টেকনোলজি ছিল না, ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার ছিল না, ফলে তারা নিজেদের প্রয়োজন মেটাবার মতো একটা কাজ চালানো গোছের তো সিস্টেম তৈরি করতে পেরেছিল, কিন্তু সেটার সঙ্গে ইউএসের কিন্তু কোনো রকম ম্যাচ ছিল না বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো ম্যাচ ছিল না। কিন্তু ইউএসএকে টক্কর দেওয়ার মতো একমাত্র যদি কোনো শক্তি থেকে থাকে সেটা ছিল ইউএসএসআর। এইবার এই যে আমরা এত কথা বললাম ইউএসএসআর এত ভালো ভালো কাজ করছে, তাহলে সেটা কি একেবারে স্বর্গরাজ্য ছিল? স্বর্গরাজ্য ছিল না। যদি স্বর্গরাজ্য হতো তাহলে কি সেটা ডিসইন্টিগ্রেট হয়ে যেতে পারতো না। তাহলে আমরা কয়েকটা নেগেটিভ পয়েন্ট বা কয়েকটা চ্যালেঞ্জেস দেখব যে কোন কোন চ্যালেঞ্জ এই সোভিয়েত সিস্টেমকে ফেস করতে হয়েছিল। প্রথমটা হচ্ছে ভেরি বিউরোক্র্যাটিক অ্যান্ড অথরিটারিয়ান। এই যে আমরা বলছি যে কমিউনিস্ট পার্টি সে একেবারে জবরদস্ত একটা শক্ত হাতে পুরো দেশটাকে ধরে রাখার চেষ্টা করেছিল এবং একদম হেডমাস্টারের মতো প্রত্যেকটা মানুষের জীবনের ওপর তারা নিজেরা কন্ট্রোল করতে চেষ্টা করেছিল যে তোমাকে এটাই করতে হবে, অথবা পার্টি যদি না বলে তুমি করতে পারবে না। তার ফলে তাদের কাদের ওপর ডিপেন্ড করতে হতো, কিছু অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়ালস বা বিউরোক্র্যাটদের ওপর নির্ভর করতে হতো এবং তাদের অথরিটি ছিল ভয়ঙ্কর রকম। মানে যে কোনো একটা সাধারণ কাজ করতে গেলেও জনগণকে বা সিটিজেনদের এত বেশি নিয়মকানুনের বেড়াজালে বেঁধে ফেলা হয়েছিল যে সামান্য একটা কাজ করতে গেলেও মানুষজন নাজেহাল হয়ে যেত এবং প্রচুর সময় নষ্ট হতো, প্রচুর এনার্জি নষ্ট হতো, প্রচুর টাকা পয়সা খরচ হতো। কিন্তু সেটা একটা জটিল পরিস্থিতি বা একটা কমপ্লেক্স সিস্টেম হয়ে গেছিলো শুধুমাত্র এই বিউরোক্র্যাটিজম এবং অথরিটারিয়ানিজমের জন্য। তারপরে আমরা কি বলছি, নো ডেমোক্রেসি অর ফ্রিডম অফ স্পিচ। আমরা বারবার সোশ্যালিজমের অপোজিটে ক্যাপিটালিজমের কথা বলছি। ক্যাপিটালিজমের বেস হচ্ছে ডেমোক্রেসি, ক্যাপিটালিজমের বেস হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ডেমোক্রেসি, কোনো ফ্রিডম অফ স্পিচ ছিল না। ইভেন
স্ট্যালিনের সময় তো এরকমও হয়েছিল যে কেউ যদি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলতো বা কমিউনিস্ট পার্টির অপোজিশনে চলে যেত বা তার কোনো সমালোচনা করতো, স্ট্যালিন কিন্তু তাকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিত, দ্বিধাবোধ করেননি। এই যে সমালোচনা শুনতে না চাওয়ার একটা দম্ভ, সেই দম্ভটা কিন্তু প্রচণ্ডভাবে কমিউনিস্ট পার্টির মধ্যে এবং ইউএসএসআরের গভর্নমেন্টের মধ্যে ছিল, যার ফলে কোনো ডেমোক্রেসি ছিল না, কোনো ফ্রিডম অফ স্পিচ ছিল না। ফ্রিডম অফ স্পিচ থাকাটা একটা দেশের জনগণের জন্য প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ, কারণ হতেই পারে আমার দেশের সমস্ত রকম সিস্টেম আমার পছন্দ না, তার সমালোচনা করার অধিকারটুকু যদি আমার না থাকে, তার বিরুদ্ধে কথা বলার মতো জায়গাটুকু যদি আমাকে না দেওয়া হয়, তাহলে আমার যে ক্ষোভ, আমার ভেতরে যে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছে, সেটা বেরোবার তো কোনো একটা জায়গা থাকা দরকার। সেই জায়গাটা ইউএসএসআরের লোকজন পেত না বলেই তারা বিভিন্ন কার্টুনের মাধ্যমে, তারা বিভিন্ন জোকসের মাধ্যমে, তারা বিভিন্ন ফোকলোরের মাধ্যমে, গল্পের মাধ্যমে তারা তাদের অসন্তোষটাকে বাইরে বের করার চেষ্টা করত। আর কি বলছে, রিফর্ম রিকোয়ার্ড। এই যে সোভিয়েট সিস্টেম, সেটা প্রচণ্ড আঁটো একটা সিস্টেম ছিল, প্রচণ্ড বিউরোক্র্যাটিক ছিল, অথরিটারিয়ান ছিল, এবং এর ফলে অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন রকম জং ধরে গেছিলো বা বলা ভালো ঘুঘুর বাসা হয়ে গেছিলো। তার ফলে সেই অ্যাডমিনিস্ট্রেশনটাকে কিন্তু রিফর্ম করাটা প্রচণ্ডভাবে দরকার হয়ে পড়েছিল, সিস্টেমের একটা আমূল পরিবর্তন বা ঢেলে সাজানো দরকার ছিল। কিন্তু যখনই একটা পার্টি বিউরোক্র্যাটিক আর অথরিটারিয়ান হয়ে যায়, তার মধ্যে প্রচণ্ডভাবে রিজিডিটি চলে আসে, সে একদম গতে বাঁধা পথেই চলতে চায়, সে নতুন কোনো রেভলিউশনারি ডিসিশন নিতে চায় না বা রেভলিউশনারি সিদ্ধান্তে আসতে চায় না। সেই জন্য এই যে রিফর্মটা দরকার ছিল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সেই রিফর্মটা কিন্তু এই ইউএসএসআরের ক্ষেত্রে দেখা যায়নি। আর টাইট কন্ট্রোল অ্যান্ড আনঅ্যাকাউন্টেবিলিটি অফ কমিউনিস্ট পার্টি, এই কমিউনিস্ট পার্টির কথা আমরা বলেছি আগেও যে এরা প্রচণ্ডভাবে এককাট্টা হয়ে মানুষের জীবনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতো। তারা কি খাবে, তারা কি পড়বে, তারা কি পড়াশুনো করবে, তারা কোন গান গাইবে, সমস্ত ক্ষেত্রেই কমিউনিস্ট পার্টি যা বলে দেবে সেটা জনগণ মানতে বাধ্য ছিল। এইরকম একটা দমবন্ধ করা অবস্থা তো ছিলই, তার সঙ্গে ছিল আনঅ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ আমি যদি কোনো একটা পার্টিকে জেতাই, আমি যদি কোনো একটা পার্টিকে লিডারশিপে বসাই, আমার যে রিপ্রেজেন্টেটিভরা থাকবে তাকে কোয়েশ্চেন করার অথরিটি আমার থাকা প্রয়োজন, তাকে কোয়েশ্চেন করার রাইট আমার থাকা দরকার। কেন? কারণ আমি যাকে ক্ষমতায় বসিয়েছি সে যদি ক্ষমতায় গিয়ে আমার প্রয়োজনে কাজ না করে বা আমার বিরুদ্ধাচরণ করে, তাহলে আমি তো তাকে কোয়েশ্চেন করতেই পারি। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে দেখা গিয়েছিল কমিউনিস্ট পার্টি কারোর কাছে আনসারেবল ছিল না, এমনকি দেশের সিটিজেনদের কাছেও আনসারেবল ছিল না। ফলে কমিউনিস্ট পার্টি এই যে প্রচণ্ডভাবে ডমিনেটিং একটা নেচার তৈরি হয়ে গেছিলো, সেটা কিন্তু জনগণের মধ্যে প্রচণ্ডভাবে ক্ষোভের সঞ্চার করেছিল। আর কি, আর্জেস অফ ডিফারেন্ট রিপাবলিক্স ওভারলুকড। এই যে ইউএসএসআর তৈরি হয়েছিল, ইউএসএসআর কিন্তু 15টা রিপাবলিক নিয়ে তৈরি হয়েছিল। এবার একই তো একটা ভাস্ট রিজিয়ন, তার মধ্যে 15টা রিপাবলিক নিয়ে তৈরি হয়েছে। তার মধ্যে সেই 15টা রিপাবলিকের বিভিন্ন দেশের ধর্ম একরকম। এই যে স্ট্যান কান্ট্রিজ আমরা বলছি, স্ট্যান কান্ট্রিজের ধর্ম একরকম, এই ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজের ধর্ম একরকম, বাল্টিক রিজিয়নে একরকম কালচার আছে। এবার বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্মের মানুষ, তাদেরকে যদি আমরা একই ছাঁচে, একই শাসন ব্যবস্থায়, একই সিস্টেমে ফেলে দিই, তাহলে তাদের তো দম আটকে আসবে। তারা নিজেদের কালচার রক্ষা করতে পারছে না, তারা নিজেদের হেরিটেজ রক্ষা করতে পারছে না। ফলে তাদের যে আর্জেস অফ ডিফারেন্ট রিপাবলিক্স ওভারলুক, এই যে তাদের যে চাহিদা ছিল, তাদের যে অ্যাসপিরেশনস ছিল, ডিজায়ার্স ছিল, সেগুলো কিন্তু ইউএসএসআরে কখনোই সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি বা সেগুলোর প্রতি নজর দেওয়া হয়নি। ফলে তাদের মধ্যে একটা প্রচণ্ড অসন্তোষ ছিল। আর অসন্তোষ ছিল কী কারণে? রাশিয়া সবার ওপর দাদাগিরি করত। অর্থাৎ রাশিয়া যেটা বলবে, রাশিয়ার সংস্কৃতি, রাশিয়ার শাসন ব্যবস্থা, রাশিয়ার সিস্টেম, সেই সমস্তটাকেই কিন্তু ওই সকল রিপাবলিকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর কি, ডমিনেন্স অফ রাশিয়া তো বললামই। আর্মস রেস, রাশিয়ার একটা অবসেশন ছিল মিলিটারি নিয়ে, ছিল বা এখনও আছে। অর্থাৎ রাশিয়া সব ক্ষেত্রেই ক্যাপিটালিস্ট কান্ট্রি, বিশেষ করে ইউএসের সমকক্ষ হতে চেয়েছে, এবং এই সমকক্ষ হতে গিয়ে মিলিটারি খাতে তাকে বাজেটের একটা বড় অংশ ওখানে অ্যালট করতে হয়েছে। ফলে কি হয়েছে, এডুকেশান, হেলথ, এই সমস্ত যেগুলো এসেনশিয়াল দিক, সেখানে টান পড়ে গেছে, সেখানে খুব বেশি টাকা পয়সা দেওয়া সম্ভব হয়নি। ফলে এই আর্মস রেস বা এই অস্ত্রের প্রতিযোগিতায় নামতে গিয়ে ইউএসএসআর কিন্তু একেবারে নিজেদের অন্যান্য দিকগুলোকে খুব একটা গুরুত্ব দিতে পারেনি বা সেগুলোর যতখানি ডেভেলপমেন্ট হওয়া প্রয়োজন ছিল সেটা করতে পারেনি। ল্যাগ বিহাইন্ড ইন টেকনোলজি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যতখানি টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচারে উন্নত ছিল, ইউএসএসআর কিন্তু নিজেদের ক্ষেত্রে সেটা উন্নতি করতে পারেনি, কারণ তাদের মধ্যে এই রিজিডিটিটা ছিল যে অন্য দেশের টেকনোলজি আমরা আমাদের ক্ষেত্রে অ্যাডপ্ট করব না, আমরা নিজেদেরটাই নিজেরা বানাবো। এটা করতে গিয়ে বহু ক্ষেত্রেই কিন্তু তারা পিছিয়ে পড়েছিল। আর ফেল টু ফুলফিল সিটিজেন্স পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপিরেশনস। আমরা যখন আমাদের কনস্টিটিউশনের কথা
কথা পড়েছি আমরা যখন ক্লাস 11-এ, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা নিজেদের কনস্টিটিউশন কীভাবে তৈরি হলো সেটা আমরা পড়েছি। সেখানে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট পড়েছিলাম যে একটা যে কোনো ভালো কনস্টিটিউশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেটা তার সিটিজেনের ডিজায়ার্স, অ্যাসপিরেশনস এগুলোকে ফুলফিল করতে বা এগুলোকে রিফ্লেক্ট করতে পারবে। কিন্তু রাশিয়ানস বা সোভিয়েত ইউনিয়নের সিটিজেনদের যে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপিরেশনস ছিল সেগুলোকে কিন্তু ইউএসএসআরের সিস্টেম, এই যে সোভিয়েত সিস্টেম, সে ফুলফিল করতে পারেনি। আর লাস্টলি যেটা হয়েছিল, ইনভেশন অফ আফগানিস্তান ইন 1979-এ যখন ইউএসএসআর আফগানিস্তানে ইনভেড করলো, তখন দেখা গেল যে এমনিতেই সেই দেশের একটা বিপুল পরিমাণ অংশ পিছিয়ে আছে, তাদের একটা প্রচুর পরিমাণে বাজেটের অংশ সেটা মিলিটারি খাতে ব্যয় হয়ে যাচ্ছে। দেশের মানুষ যখন দেখছে যে আমাদের দেশ শুধু যুদ্ধবিগ্রহের ক্ষেত্রেই টাকা পয়সা ঢালছে এবং শিক্ষা, স্বাস্থ্য এই জায়গাগুলো অনুন্নতই থেকে যাচ্ছে, তখন দেশের মানুষের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং ইউএসএসআরের মিলিটারির খাতে এত বেশি ব্যয় বেড়ে গেছিলো যে দেশ কিন্তু সমস্ত দিক থেকেই পিছিয়ে পড়ছিল। তাহলে আমরা আজকের ক্লাসে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে বার্লিন ওয়াল কী করে কোল্ড ওয়ারের সমাপ্তি ডেকে এনেছিল, কেমন করে তারা সেকেন্ড ওয়ার্ল্ডের যে কনসেপ্টটা সেটাই আর রইল না, কেমন করে জার্মানি ইউনিফাইড হলো, আর আলটিমেটলি আমরা ডিসইন্টিগ্রেশন অফ ইউএসএসআর এর দিকে এগোচ্ছি। তার আগে আমরা জেনে নিলাম যে ইউএসএসআর বলতে আমরা কী বুঝি, সোভিয়েত সিস্টেম বলতে আমরা কী বুঝি, সোভিয়েত সিস্টেমের যে প্লাস পয়েন্টস সেগুলো কী কী, আর সোভিয়েত সিস্টেম যে চ্যালেঞ্জেস তার মুখোমুখি হয়েছিল সেগুলোই বা কী। তাহলে আজকের মতো আমাদের ক্লাসে এইটুকুই থাকলো। এর পরের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গর্বাচেভ, যার নাম তোমরা পরের দিন শুনবে বা হয়তো অনেকে শুনেওছো। তিনি কী করে ডিসইন্টিগ্রেশন অফ ইউএসএসআরে একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন, একজন ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন, সেইটা আমরা পরের ক্ষেত্রে দেখব, পরের ক্লাসে দেখব। আজকের ক্লাস যদি তোমাদের কনসেপ্ট কোনোভাবে ক্লিয়ার করে থাকতে পারে বা আজকের গল্প শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে পরের ক্লাসটাও যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি মনে হয় বন্ধুদেরও এই ক্লাসটা শোনার প্রয়োজন আছে, তাহলে বন্ধুদেরকে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আমরা ফিরে আসছি পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।